Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। রোববার তৃতীয় দিনের মতো শিলংয়ে অনুশীলন সেশনে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে বরাবরের মতো এদিনও সূচি বিভ্রাটে পড়তে হয় লাল সবুজের প্রতিনিধিদের। যদিও সেদিকে খুব একটা নজর দিতে চায় না ক্যাবরেরা শিষ্যরা, বরং মাঠে নিজেদের সেরাটা দিয়ে জয় দিয়ে মিশন শুরু করার তাগিদ তপু বর্মনের। আর ম্যাচের ব্যবধান গড়তে ফরওয়ার্ডদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা জানান মোহাম্মদ ইব্রাহিম। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত বাংলাদেশ ম্যাচের জন্য সেজেছে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম। প্রবেশ মুখে সুবিশাল তরুণ জানান দিচ্ছে হাড্ডাহাড্ডির লড়াই শুরু হতে বাকি আছে আর কিছু সময়। 25শে মার্চ মূল লড়াইয়ে নামার আগে তৃতীয় দিনের অনুশীলনে শিলং ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাস্ট্রোটার্ফে হাজির বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ হিসেবে ভারতকে বেশ শক্তিশালী বলছেন তপু বর্মন। অবসর ভেঙে সুনীল ছেত্রীর দলে ফেরা চ্যালেঞ্জিং হতে পারে বলে জানান এই ডিফেন্ডার। সেই সাথে দলটির রিজার্ভ বেঞ্চ নিয়েও সতর্ক থাকার আহ্বান তপুর। তারপর থেকে তারা কিন্তু ম্যাচ জিতে, তো আমরা বুঝতেই পারছি সুনীল ছেত্রী আসলে তাদের টিমের জন্য কতটা ইম্প্যাক্ট। সে আসার পরে ম্যাচ জিতেছে, তো সঙ্গে আমাদের একটা নজর রাখতে হবে তারপর। ভারতের বিপক্ষে জিততে হলে তাদের রক্ষণ ভাঙতে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে ফরওয়ার্ডদের। প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ ইব্রাহিম তাগিদ দিলেন মাঠের পরিকল্পনা বাস্তবায়নে শতভাগ দেয়ার। এবারের ভারত সফরে ভিন্ন এক অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। দেশটিতে পা রাখার পর থেকেই অনুশীলন এবং সূচি নিয়ে বিপাকে পড়তে হচ্ছে ক্যাবরেরা শিষ্যদের। যদিও এমন পরিস্থিতি আগে থেকেই অনুমান করে রেখেছিলেন ম্যানেজার আমির খান। ওভারঅল এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে, তো আমরা মেন্টালি প্রিপারেশন ছিল আমাদের সবারই। সকাল থেকে যখন আমরা এই করছিলাম যে প্রশ্ন করতেছিলাম যে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আমরা কোথাও যাবো না, কাছাকাছি যেখানে যাচ্ছি যদি কোনো গ্রাউন্ডও পাই সেভাবে আমাদেরকে মেন্টালি আমরা হামজা চৌধুরী খুব দ্রুতই দলের সাথে মানিয়ে যাচ্ছেন বলে দাবি তার সতীর্থদের। তার কাছ থেকে নিচ্ছেন নিত্য নতুন পরামর্শ, বলছেন তপু ইব্রাহিমরা। মাঠে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ভারতের মাটিতে পূর্ণ পয়েন্ট নিয়ে দেশে ফেরার বিষয়ে আশাবাদী লাল সবুজের দল। বাংলাদেশ ভারত ম্যাচ মানে যেন বাড়তি উত্তেজনা, সেই সাথে বাড়তি উন্মাদনা। ভারতে আসার পর থেকে বিগত কয়েকটা দিনের অভিজ্ঞতায় তিক্ততা আসলো, সেদিকে মনোযোগ দিতে চায় না টিম বাংলাদেশ। নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নিতে মরিয়া তপু জামালরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, শিলং, ভারত। হামজা চৌধুরীকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবলে নতুন জাগরণ দেখছেন ভক্তরা। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিতি থাকলেও পুরো মাঠ দাপিয়ে বেড়াতে অভ্যস্ত তিনি। শেফিল্ডের রাইট ব্যাক হিসেবে খেললেও বাংলাদেশ দলের জন্য তার প্রয়োজন মাঠের সার্ভিস, কেননা আক্রমণ রচনার পাশাপাশি তার শক্ত ডিফেন্স কার্যকরী হবে লাল সবুজদের জন্য। হামজা চৌধুরীকে ঘিরে বাংলাদেশের ফুটবলে তৈরি হয়েছে নতুন জাগরণ। ক্রিকেট উন্মাদনায় হারিয়ে যেতে বসা বাঙালির প্রিয় খেলাটি আবারও দেখছে স্বপ্ন। যে স্বপ্নের বিশালতা সুদূর ইংল্যান্ড থেকে নিয়ে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ মিডফিল্ডার। লেস্টার সিটির একাডেমি থেকে হাতে খড়ি শুরু হলেও পেশাদার ফুটবলে তার অভিষেক হয় বার্টন অ্যালবিয়নের হয়ে। 2015-16 এবং 2016-17 মৌসুমে এই ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এরপর লেস্টার, ওয়াটফোর্ড হয়ে হামজার বর্তমান ঠিকানা শেফিল্ড ইউনাইটেড। খেলেছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক অনূর্ধ্ব 21 দলেও। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও পুরো মাঠ জুড়ে খেলতে অভ্যস্ত হামজা চৌধুরী, যা প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ। মাঝ মাঠ দখলে রাখা, বল ডিস্ট্রিবিউশনের পাশাপাশি ডিফেন্সে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো সবচেয়ে বড় অস্ত্র হামজার। ইউরোপের ফুটবলে নিয়মিত এই মুখের কাছ থেকে লাল সবুজের প্রত্যাশার পাল্লাটাও ভারী হচ্ছে প্রতিনিয়ত। হামজা মিশে গেছে টিমের সাথে, সো ও জানে যে ওর নিজস্ব একটা দায়িত্ব তো বহুত রয়ে গেছে দেশের জন্য এবং দলের জন্য এবং টিমমেটদের সাথে তার এবং কোচিং স্টাফের সাথে ডে ওয়ান থেকে সে উজ্জীবিত এবং সে নিজ থেকে সবাইকে ইন্সপায়ার করছে। গোল কিংবা অ্যাসিস্টের সংখ্যা নামের পাশে আহামরিভাবে না থাকার কারণ হচ্ছে স্কোরিং পজিশনের খেলোয়াড় নন হামজা। মাঝে সেন্ট্রাল মিডে খেললেও এই মুহূর্তে তিনি ব্যস্ত রাইট ব্যাকের ভূমিকায়। তবে এই ভূমিকায় বাংলাদেশ দলে কিছুটা পিছিয়ে থাকবেন তিনি, কেননা লং বলে হামজার পাসিং অ্যাকুরেসি 40-এর কম। বাংলাদেশ দল কিছুটা রক্ষণাত্মক ভূমিকায় খেলায় এখানে তার সার্ভিস পুরোপুরি পাওয়া সম্ভব হবে না।
তাই আক্রমণ রচনার জন্য হামজার মিডফিল্ড পজিশনই ইতিবাচক হবে লাল সবুজদের জন্য। 25শে মার্চ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। নতুন এই তরুণ তুর্কির সংযোজনে আবারও ফুটবলের হারানো জ্বর ফিরবে, এমনটাই প্রত্যাশা সকলের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, শিলং। টি-20 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড দুই দেশের মধ্যে আসন্ন দুটি সিরিজ থেকে ছেঁটে ফেলা হয়েছে ওয়ানডে ফরম্যাট। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মে মাসে পাকিস্তান এবং জুলাই মাসে বাংলাদেশ থেকে হতে যাওয়া দুটি সিরিজের 8টি ম্যাচই হবে টি-20 সংস্করণে। স্কেজুয়াল অনুযায়ী আগামী মে মাসে 5 ওয়ানডের সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডের পরিবর্তে সিরিজটা এখন হবে 5 টি-20 ম্যাচের। আবার জুলাই মাসে বাংলাদেশ সফরে পাকিস্তানের খেলার কথা ছিল 3 ওয়ানডে সিরিজের, সেটিও এখন রূপান্তরিত হয়েছে টি-20 সিরিজে। সূত্রমতে মিরপুরে এই 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে 22, 20 ও 24 জুলাই। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে বাংলাদেশে এসে ম্যাচ 3টি খেলবে পাকিস্তান দল। ভেঙে দেওয়া হয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের বর্তমান কমিটি। সেখানে সেলিম শাহিদকে প্রধান করে গড়া হয়েছে নতুন অ্যাডহক কমিটি। সেই কমিটিতে আছে আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমনদের মতো সাবেক অধিনায়করা। পাশাপাশি 8 বিভাগের 8 জন অধিনায়কও রয়েছেন সেখানে। ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্রিকেটের উন্নতি যে ক্রিকেটারদের এই সংগঠনের মূলনীতি হওয়ার কথা, যদিও বিগত বছরগুলোতে কোয়াব নিয়ে ক্রিকেটারদের আক্ষেপের কমতি ছিল না। সম্প্রতি যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে হতাশা ব্যক্ত করেছিলেন জাতীয় দলের এক সময়ের 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কোয়াবটা খুব স্ট্রংলি থাকা খুব ইম্পর্টেন্ট, স্ট্রং থাকাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেশে খুব বেশি একটা স্ট্রং না। কারণ কোয়াবে একটা জায়গা যেখানে প্লেয়ারদের কি জিনিস দরকার, প্লেয়াররা কি চায়, প্লেয়ারদের কোন বিষয়টা নিয়ে প্রবলেম হচ্ছে, ওইখানে আসলে কোয়াবে বিষয়গুলো ক্রিকেট বোর্ড হোক বা যেখানে বলার দরকার কোয়াবে যে বলবে। সেই ক্রিকেটারদের নিয়ে রোববার কোয়াব সংক্রান্ত এক মিটিংয়ে বসেছিলেন বিসিবি পরিচালকরা। তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহানরা এই সভায় উপস্থিত ছিলেন। তাদের পরামর্শেই নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন কোয়াব কমিটি ভেঙে দেয়া হয়েছে। সেলিম শাহেদকে প্রধান করে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গত কমিটিতে যারা ছিল ওটা আপাতত আমরা স্থগিত রেখে এখন নতুনভাবে আমরা একটা অ্যাডহক কমিটি করেছি এবং সেটাতে আমরা হেড করেছি সেলিম শাহিদকে। তার সাথে আমাদের ডিভিশনে যতগুলো ক্যাপ্টেন আছে এই মুহূর্তে যারা, ওদের নিয়ে আমরা অ্যাডহক কমিটি একটা করেছি। সেটার মধ্যে হলো সেলিম শাহিদ আছে, রাহুল আছে, নান্নু ভাইকে রেখেছি, আমরা সুমন আছে এবং দেবু। এখানে তামিম তার ফিডব্যাক ছিল, তামিম প্লেয়ার, এখানে সমস্ত প্লেয়াররা ছিল, কারেন্ট প্লেয়ার, এক্স প্লেয়ারদের সমন্বয় করেছিল। এবং আমাদের গত কমিটিতে যারা ছিলেন তাদের ম্যাক্সিমাম ইনঅ্যাক্টিভ ছিলেন। প্রেসিডেন্টও রিজাইন করেছেন এবং আজকে আমাদের যে জেনারেল সেক্রেটারি ছিলেন দেবু, উনিও অ্যাকসেপ্ট করে নিয়েছেন, নিজে থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে উনি ডিসকন্টিনিউ করছেন। তা আমরা নতুন কমিটির মাধ্যমে জিনিসটাকে আবার সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। দ্রুতই কোয়াবের নির্বাচন দেওয়ার চেষ্টা করবে অ্যাডহক কমিটি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আবারও জুয়ার বিতর্কে জড়ালেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের আইনে অনলাইন বেটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হলেন তেমনই এক প্রতিষ্ঠানের সঙ্গে। দেশের পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশের বাইরে সাকিব আল হাসান, নেই বিসিবির চুক্তিতেও। দেশে না থাকার কারণে এমন বিজ্ঞাপনে কাজ করতে বাধা নেই তার, কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইনে প্রকাশ্যে জুয়া সম্পর্কিত যে কোনো কার্যক্রম নিষিদ্ধ, যে কারণে স্বাভাবিকভাবেই চলছে নানামুখী বিতর্ক। বছর দুয়েক আগে জাতীয় দলের ক্রিকেটার থাকা অবস্থায় বেটিং কোম্পানির বেট উইনার নিউজ নামের একটি পোর্টালের শুভেচ্ছা দূত হয়েছিলেন সাকিব। সেবারেও বেশ বিতর্কের মুখে পড়েছিলেন এই অলরাউন্ডার। এর আগে জুয়ারির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করে ক্রিকেট থেকেই নিষিদ্ধ হয়েছিলেন তিনি। 100টি 4 ও 50টি ছক্কা মারার লক্ষ্য নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ। স্কিলে উন্নতির সঙ্গে মানসিকতা তাকে বদলে দিয়েছে বলেই বাঁহাতি এই ওপেনারের বিশ্বাস। ফুটওয়ার্ক নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন ব্যাট হাতে ঝড় তোলার মতো। বাউন্ডারি মারাটা এখনকার ক্রিকেটে কতখানি গুরুত্বপূর্ণ? আর পাছাড়া যদি 900-1000 করা যায়, পাছাড়াই ভালো ভাই।
NCL, T20, BPL এর পর DPL রান সংগ্রাহকের তালিকায় নাইম শেখের নামটা যেন সবার উপরে থাকায় নিয়ম। স্ট্রাইক রেট আর ডট বল নিয়ে যে নাইমের সমালোচনার শেষ ছিল না, নিজেকে বদলে ফেলে সেই নাইমই এখন সবার উদাহরণ। আগে তো স্ট্রাগল করছি, বেশ কিছু স্ট্রাগল করছি আউটসাইড অফ স্টাম্প। এই জায়গাটাতে আমি পার্টিকুলার অনেক কাজ করছি, নট অনলি কাভার, স্কোয়ার, মিড উইকেট, ফাইন লেগ, এইদিকে বেশ কিছু কাজ করা হয়েছে। আপনি স্ট্যান্সের কথা বলছিলেন, স্ট্যান্সটা আসলে কি ধরনের পরিবর্তন আপনি করেছেন? আগে হয়তো বলের থেকে বডি দূরে থাকতো, পাও দূরে থাকতো, তো চেষ্টা করতেছি এখন যত কাছে এনে এনে হিট করা যায়। ফুটওয়ার্ক নিয়ে অনেক আলোচনা হতো, ইনফ্যাক্ট অনেকে বলতো যে আপনার নাকি পা নাই, পা ছাড়া এত ভালো ক্রিকেট খেলা যায়? যদি পা ছাড়া খেলা যায় তাহলে আমি পা ছাড়াই খেলবো, কিন্তু সত্যি কথা বলতে যেটা মানুষ যেই টাইমটাতে বলতো ওই টাইমটা এখন আর নাই। আর পা ছাড়া যদি 900-1000 করা যায়, পা ছাড়াই ভালো ভাই। আমরা যখন কাউকে কোনো স্বপ্নের কথা জিজ্ঞেস করি, তারা সাধারণত রানের কথা বলেন। আপনি প্রথম যিনি কিনা বললেন যে 104-50টা ছক্কা, এটা কি এই কারণে যে অন্য ওপেনাররাও রান করেন বাংলাদেশের কনটেক্সটে, তাদের চেয়ে আলাদা থাকার জন্য? আমি জাস্ট চিন্তা করছি যে ডিফারেন্ট কিছু করা যায় কি না, কারণ এইখানে আপনি যখন ডিফারেন্ট কিছু করতে পারবেন, হয়তো ইন্টারন্যাশনাল আপনার জন্য ইজি হতে পারে। এরকম কোনো কিছু রিচ করতে পারলে আপনার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজি হবে। আমি কি জিনিস এটা একমাত্র শুধু আম্মুই জানি, তো এটা আপনাকে আমার দেখানোর বা এক্সপ্লেন করার কোনো কিছু নাই। আমার বেস্ট ভার্সনটা আমি হয়তো যে সময় মানুষ আমাকে নিয়ে মজা নিচ্ছে বা ট্রল করছে, ওই টাইমে হয়তো মেবি আমি শো করতে পারি না, কিন্তু আই নো যে আমি কি। আপনি বেস্ট ভার্সনের কথা বললেন, আপনার কাছে কি মনে হয় এখনও কি নাইমের বেস্ট ভার্সনটা এসেছে? আসে না, এটা বলতে চাচ্ছি, কারণ আমি যত কিছু যা করছি আমি এর থেকে বেটার আরও করতে চাই। বাউন্ডারি মারাটা এখনকার ক্রিকেটে কতখানি গুরুত্বপূর্ণ? ডেফিনেটলি এখন ক্রিকেটের যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে আপনার সব রকম স্কিল থাকতে হবে। তো আপনি সব রকম স্কিল শো করতে গেলে ডেফিনেটলি বাউন্ডারির জন্য খেলতে হবেই। কোনো সিনিয়রের সঙ্গে কি ওরকম কথা হয়েছে যে আমি গেমের এই জায়গাটা ইমপ্রুভ করতে চাই? আমি যখন ইন্ডিয়াতে ডেবিউ করছিলাম, আমি 47-এ বা 48-এ আমি সুইপ শট খেলছিলাম। তো ভাই আমার তখনই কোশ্চেন করছিল যে এটা কি তুই টিম নিডের জন্য মারছিস, নাকি তুই বিপদে পড়ে খেলছিস, নাকি হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে। ওইটার পর থেকে ওনার কাছ থেকে আমার সুইপ শট নিয়ে বিভিন্ন রকম, কারণ উনি ওই 19-20-21-এ আমার খুবই হেল্প করছে, বলছে যে টপ লেভেল সিনিয়র ক্রিকেট ডোমিনেট করে খেলতে গেলে কিছু শর্ট আমার ভিতরে আনতে হবে। তো ওগুলি রিচ করতে আমার অনেক সময় লাগছে, বাট মুশফিক ভাই অনেক হেল্প করছে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে নেশনস লিগের খবর। কোয়ার্টার ফাইনালে রাতে ফ্রান্স লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে, লড়াই হবে ডেনমার্ক ও পর্তুগালের মধ্যেও। এছাড়া নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন, আর ইতালির বিপক্ষে মাঠে নামবে জার্মানি। সবকটি ম্যাচ শুরু হবে আজ দিবাগত রাত 1:45 কোপেনহেগেনের গত বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে নিজের ছায়া হয়েছিলেন রোনাল্ডো। তার সতীর্থরাও পারেননি নিজেদের মেলে ধরতে, ফলে 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় পর্তুগালকে। ফিরতি লেগে আর আবারও মাঠে নামে তারা। পরের ধাপে উঠতে জয়ের বিকল্প নেই প্রথম আসরের এই চ্যাম্পিয়নদের, ফলে স্বাভাবিকভাবেই দলের সবাই বেশ চিন্তিত আছে বলে জানান রোনাল্ডো। তবে কঠিন এই চ্যালেঞ্জের জন্য সমর্থকদের পাশে চান এই তারকা। ব্যাট দিয়ে স্ট্যাম্প ভাঙার পরও আউট হলেন না সুনীল নারায়ণ। তবে কি আইপিএল এর বদলে গেল হিট আউটের নিয়ম? আইপিএল এর নতুন আসর মানে নিয়মের রদবদল। এবার দ্বিতীয় ইনিংসে দেয়া হচ্ছে নতুন বল। এছাড়া সুপার ওভারের নিয়মেও এসেছে বদল। 1 ঘন্টা সুপার ওভারের পর ঘোষণা করা হবে টাই, ভাগাভাগি হবে পয়েন্ট। কলকাতা বনাম বেঙ্গালুরু এবারের আইপিএলের প্রথম ম্যাচ। কেকেআরের ব্যাটিং ইনিংসের তখন 8ম ওভার চলছে। কলকাতার ওপেনার সুনীল নারায়ণ তখন ছিলেন 16 বলে 18 রানে। বেঙ্গালুরুর পেসার রাসিক সালাম চতুর্থ বলটা অফ স্টাম্পের বাইরে শর্ট লেংথে করেছিলেন। নারায়ণ খেলার চেষ্টা না করলে বল চলে যায় উইকেট কিপারের গ্লাভসে। লেগ আম্পায়ার দেন ওয়াইডের সংকেত। পরের মুহূর্তেই নারায়ণের ব্যাট স্টাম্পে লেগে একটি বেল পড়ে যায়। জ্বলে ওঠে জিং লাইটও। হিট আউটের হালকা আবেদনে সাড়া দেননি আম্পায়ার। প্রশ্ন ওঠে, আইপিএলের নতুন নিয়মে কি তবে উঠে গেল হিট আউট? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুলের সমাধান এমসিসির 35.1.1.2 থেকে 4 ধারায়। বলা আছে, একজন ব্যাটার তখনই হিট আউট হবেন যখন তিনি প্রথম রান নেওয়ার জন্য দৌড় শুরু করতে গিয়ে উইকেট ভাঙবেন, অথবা বল ছেড়ে দেওয়ার পর তৎক্ষণাৎ উইকেট ভাঙবেন, অথবা বলকে স্টাম্পে লাগা থেকে বাঁচাতে গিয়ে উইকেট ভাঙবেন। যার কোনোটিই করেননি নারায়ণ।
তাছাড়া স্টাম্প ভাঙার আগেই বল উইকেট কিপারের হাতে চলে যাওয়ায় ডেড হয়ে গিয়েছিল ওই বলটি। আম্পায়ারও ওয়াইড কল করেছিলেন, যে কারণে হিট আউট দেওয়া হয়নি নারাইনকে। তবে আইপিএলের নতুন আসর বসবে আর নিয়মের এদিক সেদিক হবে না তা কি করে হয়? নতুন নিয়মের একটি দ্বিতীয় ইনিংসের মাঝে নতুন বলের ব্যবহার। ম্যাচের দ্বিতীয় ইনিংসের 11 ওভার থেকে নেওয়া হবে নতুন বল। শেষ দিকে যেন কুয়াশাজনিত কারণে তেমন প্রভাব না পড়ে, তাই এই সিদ্ধান্ত। এই নিয়মের মূল উদ্দেশ্য হল খেলায় শিশিরের প্রভাব কমানো। বদল আনা হয়েছে আইপিএলের সুপার ওভারের নিয়মেও। সাধারণত ম্যাচ যদি টাই হয় তাহলে খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারও টাই হলে হয় আরও একটি সুপার ওভার। এতদিন নিয়ম ছিল যতক্ষণ না ম্যাচের ফলাফল পাওয়া যাচ্ছে ততক্ষণ সুপার ওভার চলতেই থাকবে। তবে এবারের আইপিএলে থাকছে না সেই নিয়ম। নির্ধারিত ম্যাচ শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ 1 ঘন্টা চলবে সুপার ওভার। এর মধ্যে ফলাফল না হলে ম্যাচ হবে টাই, 2 দল পয়েন্ট পাবে একটি করে। বেঁধে দেওয়া হয়েছে সুপার ওভার শুরুর সময়ও। এছাড়া প্রথম সুপার ওভারে আউট হওয়া ব্যাটার ব্যাট করতে পারবেন না দ্বিতীয় সুপার ওভারে। শুধু তাই নয়, প্রথম সুপার ওভারের বোলার বল করতে পারবেন না দ্বিতীয় সুপার ওভারে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আমি হুইল চেয়ারে বসে থাকলেও তারা আমাকে ছাড়বে না। যতদিন ইচ্ছা ততদিন চেন্নাইয়ের জার্সিতে খেলবো। অবসর প্রসঙ্গে এবার আইপিএলের শুরুতেই এমন মন্তব্য করলেন মহেন্দ্র সিং ধোনি। 43 বছর বয়সেও ধোনি দলের অন্যতম পারফর্মার, ভাবনা ঋতুরাজ গায়কোয়াড়ের। আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারবেন ধোনি, মত চেন্নাইয়ের এই অধিনায়কের। প্রতি বছরই আইপিএল এলে আলোচনা সমালোচনার বড় অংশ জুড়ে থাকে মহেন্দ্র সিং ধোনির অবসর প্রসঙ্গ। এবারে কি বিদায় জানাবেন ধোনি? এমন প্রশ্ন ঘুরছে গেল কয়েক আসর ধরে। সেই আলোচনার রেশ এবারও আছে। আইপিএলের প্রস্তুতিতে যোগ দিতে বিশেষ বার্তা লেখা একটি টি শার্ট পরে চেন্নাইয়ে এসেছিলেন ধোনি, যেখানে সাংকেতিক ভাষায় লেখা ছিল শেষবারের মতো। এরপর অনেকেই ভেবে ফেলেছিলেন 18তম আসরেই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার। তবে এবারও ভিন্ন সুরেই কথা বললেন চেন্নাই সুপার কিংসের সাবেক এই অধিনায়ক। যতদিন ইচ্ছা হবে ততদিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবো। এটা আমার দল। আমি হুইল চেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না। এদিকে ঋতুরাজ গায়কোয়াড় মনে করেন এখনও অনেক বছর খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আছেন ধোনি। 43 বছর বয়সেও ধোনি দলের অন্যতম সেরা পারফর্মার, ভাবনা চেন্নাইয়ের এই অধিনায়কের। ধোনি সবসময় আমাদের সঙ্গে রয়েছে। সচিন টেন্ডুলকারের বয়স 50 পেরিয়ে গেছে, এখনও কি দুর্দান্ত ব্যাট করছেন, আমরা সবাই সেটি দেখেছি। আমার মনে হয় ধোনিও আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারে। 43 বছর বয়সেও যেভাবে খেলছে সেটি এক কথায় অসাধারণ। আমরা নিশ্চিত মাহি ভাই নিজের সেরাটা দেবে দলের জন্য। গত 2 বছর যেভাবে খেলেছে সেভাবেই খেলবে, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। 2019 বিশ্বকাপেই জাতীয় দলের জার্সিতে যাত্রাটা শেষ হয়েছে ধোনির। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএলে নিয়মিত এই চেন্নাইয়ের জার্সিতে দেখা গেছে ভারতীয় ক্রিকেটের এই সুপারস্টারকে। এবার টুর্নামেন্টের শুরুতেই জানিয়ে দিয়েছেন অবসর নিয়ে নিজের ভাবনা, আর তাতে বলাই যায় আপাতত ফুল স্টপ পড়ল ধোনির অবসর প্রসঙ্গে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।